আমি ২৪ সাল থেকে হরর বই পড়ছি। মানে হরর গল্প বা বই এই জড়টা আমার খুব একটা পছন্দের নয়। তো যাই হোক চ্যানেলে কিছু কমেন্ট আসছিল বলে আমি ২৪ সাল থেকে এই ভয়ের এই জড়টাকে নিয়ে একটু স্টাডি করছিলাম। বিভিন্ন পুজো বার্ষিকীতে বিভিন্ন লেখক-লেখিকাদের লেখা পড়ছিলাম। এছাড়া কিছু বই কিনেও পড়েছি। বই জোগাড় করে কিনে নানাভাবে পড়েছি। পুরনো দামে কিনে নানাভাবে পড়েছি। তো এই ২ বছর ধরে আমার পড়তে যা মনে হলো সেটা নিয়ে ওভারঅল আজকে এই ভিডিওতে একটা আলোচনা করব এবং সেই আলোচনার মাঝখানে মানে পিভটালে রাখছি হচ্ছে একটা বইকে, সেটার একটা রিভিউও করব এই ভিডিওতে। হাই, আমি রক্তিম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা গত ভিডিওতে দেখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের একানরের রিভিউ, এবং একানরে খুবই ভালো বই, সেই রিভিউতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভয়ের বই পড়তে আমি তো রিসার্চার নই ভয়ের গল্পের বা বইয়ের বা সিনেমার, তাই গবেষকের মতো করে বলতে পারবো না, কিন্তু এই ২ বছর ধরে আমার পড়াশোনা থেকে আমি এটা বুঝতে পেরেছি। একটা গ্রুপ অফ লেখা রয়েছে যেটা হচ্ছে খুব একটা সুবিধার নয়। আরেকটা ক্যাটাগরি হচ্ছে বেশ ভালোই লাগে পড়তে। কিন্তু এই যেগুলো বেশ ভালোই লাগে পড়তে, সেগুলো একটা সমস্যা রয়েছে। সমস্যাটা খানিকটা এরকম, একটা অ্যানালজি তৈরি করে বোঝানো যাক। ধরা যাক একটা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা আমরা জীবনে প্রত্যেকেই কোনো না কোনো সময় দিয়েছি। সেরকম একটা প্রবেশিকা পরীক্ষা, সেখানে পার্সেন্টাইল আসে, তো সেখানকার ৯৫% মতো বেশিরভাগ লেখা, অর্থাৎ ভালো। ৯৫% করা একটা স্টুডেন্টকে আপনি খারাপ তো বলতে পারবেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ৯৫%-এ কোনো ভালো প্রতিষ্ঠান থেকে আপনার ইন্টারভিউ কলই আসবে না। পড়ার সুযোগ তো অনেক দূরের ব্যাপার, ইন্টারভিউ কলই আসবে না। অতএব সেইগুলো চলে যাচ্ছে গড়পড়তার দিকে। এবার হচ্ছে সেই পার্সেন্টাইল অর্থাৎ ৯৮ বা ৯৯, যেটা করলে আপনি ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইন্টারভিউ কল পাবেন, সেই রকম বইয়ের সংখ্যা কিন্তু এই জ্বরে খুব কম। কিন্তু আমি কলকাতা বইমেলায় যখন ঘুরেছি, স্বাভাবিকভাবেই সব কটা স্টল ঘুরে দেখা সম্ভব হয়নি, কারণ ক্লোজ টু 1000 স্টল ছিল কলকাতা বইমেলায়। কিন্তু যে কটা স্টলে আমি ঘুরেছি, এবং আই প্রিজিউম প্রায় সমস্ত পাবলিশারের কাছে এরকম বই রয়েছে, আতঙ্ক সমগ্র, ভয় সমগ্র, ভূত সমগ্র, অন্ধকার সমগ্র, এই ধরনের বই কিন্তু রয়েছে। এবং এটার থেকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন রয়েছে যে পাঠক মহলে এর কিন্তু একটা চাহিদা রয়েছে, এবং সেই চাহিদা রয়েছে বলেই তার যোগানটা রয়েছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই বিপুল চাহিদা যোগানের মাঝখানে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একদল তো বললাম যে খুব একটা ভালো নয়, কিন্তু আরেক দল তৈরি হয়েছে যারা হচ্ছে অ্যাভারেজ, যেটাকে আমি বলছি ৯৫%। এবার ৯৫ থেকে ৯৯ বা ৯৮-তে যাওয়ার রাস্তাটা হচ্ছে খুব সূক্ষ্ম, তফাৎটা হচ্ছে খুব সূক্ষ্ম। তো সেইটা আমি আলোচনা করব, কি তফাতে একটা ৯৫%-এর বই ৯৯%-এ চলে আসতে পারে। কিন্তু সেই আলোচনা করার আগে আজকে যে বইটার আমি রিভিউ করবো, অর্থাৎ এই পিভটাল পয়েন্টে যে বইটাকে রেখেছি সেইটা একবার আপনাদের দেখিয়ে দেবো। মায়াকানন প্রকাশনার এই বইটা, অমোঘ, ঠিক আছে? বইটা এরকম, বইটা মায়াকানন প্রকাশনা। বইটাকে আমি একটু খুলে দেখাবো। বইটা এরকম দেখতে। বইটার এদিকে রয়েছে হচ্ছে ব্লার্ব। পেজ প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো। ৩২০ টাকা দাম আছে, আর এর পেজ নাম্বার সম্ভবত ১৫০ বা ১৪৪-৪৫ এরকম। 4টে গল্প আছে। গল্পগুলো আমি আপনাদের দেখিয়ে দিই, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারবেন। এবং এই 4টে গল্পকে ক্রোনোলজিক্যালি সাজানো হয়েছে, মানে গল্পগুলো লেখা বিভিন্ন সময় যে বিভিন্ন পুজোবার্ষিকীতে হয়েছিল বা কোথাও হয়েছিল, সেগুলোকে ক্রোনোলজিক্যালি সাজিয়ে এই সংকলনটা তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটা গল্পের শুরুতে একটা করে সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে, তার মধ্যে একটা দুটো আমি দেখিয়ে দেবো। এইটা এছাড়াও ইলাস্ট্রেশন রয়েছে, আমি আরেকটা দেখিয়ে দিই। এই লেখাটা আমার একটা পুজোবার্ষিকীতে পড়া ছিল, আমার বুকিশ লিস্ট পেজের একটা রিভিউ রয়েছে এইটা। তো এইরকম। এবার এখানে একটা কথা বলি যে এটা একটা পজিটিভ রিভিউ, বইটার ব্যাপারে আমি ভালো কথাই বলবো, কিন্তু তবু বলি যে এই যে কভারটা আপনারা দেখছেন, এই কভারটা হয়তো আরও ভালো হতো। এই যে হিউম্যান স্কেলিটনটা দেওয়া রয়েছে আরও ভালো হতে পারত, তুলনায় ব্যাক কভারটা অনেক বেটার। এই যে চরিত্রটা দেখা যাচ্ছে, ইনি সম্ভবত প্রাণতোষ, কারণ বইয়ের ওপরে লেখা রয়েছে প্রাণতোষ সিরিজ অমোঘ, তার উপরে লেখা রয়েছে। সুতরাং এই কভারটা আরও বেটার করা যেত। আর একটা কথা বলি, এটাকে খোলা যায়, খুলে ওই ভিতরে একই জিনিস দেখা যাচ্ছে, এরকম খোলা যায়। থিকনেসটাও দেখিয়ে দিই, এরকম থিকনেস, সামনা থেকে দেখাই এরকম।
এই রকম এবং এদিকটা হচ্ছে এই রকম। এই হচ্ছে মোটামুটি। তো 4টে যে গল্প রয়েছে, গল্পগুলোর নাম একবার বলে দিই, দেখিয়েও দিয়েছি। হেকা, অমোঘ, অনিমেষ সামন্তর অদ্ভুত চশমার মালোজেন্ড। তো এই হচ্ছে 4টে গল্প। এবং আরেকটা সমস্যা যেটা আমি বলছি, এটা পজিটিভ রিভিউ, তবুও বলি, সেটা হচ্ছে যে 4টে গল্প ইটসেলফ বড় বড় উপন্যাস হওয়ার ক্ষমতা রাখে। কেন এগুলোকে ছোট করে গল্প করা হয়েছে সেটা তো বলতে পারবো না। এটা টোটাল 150 পেজের বই, অ্যারাউন্ড ক্লোজ টু 150 পেজেস। এক একটা গল্পই 150 পেজের উপন্যাস হওয়ার মতো পোটেনশিয়াল ছিল। তো এই দুটো পয়েন্ট বলার পর বাকি তো পজিটিভ কথাই বলবো এই ভিডিওতে। আমি বলছিলাম যে সূক্ষ্ম তফাৎ থাকে 98% বা 99% সঙ্গে 95%। সূক্ষ্ম তফাৎটা এরকম, যদি আপনারা খোঁজ করেন দেখবেন যে ছেলেটা 95 করেছে সে ওই পরীক্ষার হলে 20টা অঙ্ক সলভ করেছে, আর যে 98 বা 99 করেছে সে 22টা অঙ্ক সলভ করেছে। অর্থাৎ দুটো অঙ্ক ডিফারেন্সিয়েট করছে যে আপনি 98-99-তে যাবেন, অর্থাৎ ভালো ইনস্টিটিউট আপনাকে ইন্টারভিউ কল করবে না করবে না, এক্ষেত্রেও তাই হয়েছে। এবার সেই সূক্ষ্ম তফাৎটা কি? যেহেতু বিপুল চাহিদা রয়েছে, অনেক লেখা পড়তে পড়তে আমার মনে হয়েছে কোথাও গিয়ে অনেকের মনে হয়েছে এটা হচ্ছে একটা খুব সহজ জ্বর, অর্থাৎ যে কেউ এটা লিখতে পারে। ফল যেটা হয়েছে, দেখুন 1000-1200 পেপার পড়লে, লিটারেচার সার্ভে করলে একটা রিসার্চ পেপার বানানো যায়। এটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে এটা একাডেমিক্স হোক বা সাহিত্য হোক, লেখকের নিজের পড়াশোনার ডেপথ থাকা উচিত। পাঠক লেখকের বাড়ি গিয়ে তার পাশে বসে বসে দেখবে না সে কি পড়ছে না পড়ছে, কিন্তু একজন ইন্টেলিজেন্ট পাঠক তার লেখা পড়ে বুঝতে পারবে যে লেখকের পড়াশোনার ডেপথ কতটা। এই জ্বরেও কিন্তু পড়াশোনার গভীরতা দরকার। আমি যেগুলোকে বলছি অ্যাভারেজ, সেই সমস্ত লেখায় আমি যারা লিখছেন তাদের পড়াশোনার কোনো গভীরতা আমি দেখতে পাইনি। এখানে যদি আপনি 4টে গল্পকে লক্ষ্য করেন তাহলে খেয়াল করবেন প্রত্যেকটা গল্পর মাঝখানে যে কনসেপ্টটা রয়েছে, কোথাও গিয়ে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই কনসেপ্টগুলো কখনো হয়তো কোনো একাডেমিক পেপার থেকেও এসে থাকতে পারে। কোথার থেকে প্লট আসছে কেউ জানে না। অর্থাৎ সহজ কথায় পড়াশোনার ডেপথের রিফ্লেকশন লেখাগুলোতে কিন্তু রয়েছে। এটা একটা বড় কারণ ওই অ্যাভারেজ আর এক্সেলেন্টকে ডিফারেন্সিয়েট করার। আরও একটা ঘটনা ঘটছে এখানে, যেহেতু খুব ভালো কাজ করেছেন প্রকাশনা মায়াকানন, ক্রোনোলজিক্যালি, আমি বইটাকে আবারও দেখাবো, ভালো বই, ক্রোনোলজিক্যালি বইটাকে বইয়ের গল্পগুলোকে সাজিয়েছে মায়াকানন। ফল যেটা হয়েছে, আমরা ক্রোনোলজি ওয়াইজ লেখা পড়তে পড়তে গেছি। এবার ক্রোনোলজি ওয়াইজ যদি লেখা আপনি পড়তে পড়তে যান তাহলে ইমপ্রুভমেন্টটা অনেক বেটার আপনি দেখতে পাবেন। আমরা যদি সচিন টেন্ডুলকারের কেরিয়ারটাকে 3 ভাগে ভাগ করি, 3টে আলাদা আলাদা অধিনায়কের আন্ডারে তিনি খেলেছেন, মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনি, আমরা দেখব 3টে আলাদা আলাদা সচিন টেন্ডুলকারকে আমরা দেখতে পেয়েছি। এখানে ক্রোনোলজিক্যালি যখন অথর লিখতে লিখতে গেছেন, ক্রমাগত তার লেখা ইমপ্রুভ করতে করতে গেছে, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এটা আরেকটা কারণ। এবং আরও একটা ঘটনা আছে ওই অ্যাভারেজ আর এক্সেলেন্টকে ডিফারেন্সিয়েট করা, সেটা হচ্ছে আমার বিভিন্ন পুজোবার্ষিকীতে ভয়ের লেখা তো থাকেই, ভূত ভয় অমুক তমুক এগুলো তো থাকে, বিভিন্ন লেখা পড়ে আমার যেটা মনে হয়েছে কোথাও গিয়ে একটা ফ্লেয়ারের ডেফিসিয়েন্সি রয়েছে অ্যাভারেজ যারা লিখছেন। ফ্লেয়ারের ডেফিসিয়েন্সি সহজাতভাবে তাদের ভিতর থেকে লেখাটা আসছে না, কিন্তু কোথাও একটা, যেহেতু তারা অ্যাজিউম করছেন যে জ্বরটা খুব সহজ এবং আমিও পারি, এবং যেহেতু জ্বরের একটা চাহিদা রয়েছে, সেহেতু বহু লেখা কিন্তু সাপ্লাই হতে থাকছে। অর্থাৎ মোস্টলি 3টে কারণ, একটা হচ্ছে ক্রমাগত নিজেকে উন্নত না করা, নিজেরই পড়াশোনার ডেপথ কম এবং ফ্লেয়ার কম থাকা। এই 3টে সূক্ষ্ম কারণে অ্যাভারেজ আর এক্সেলেন্ট ডিফারেন্সিয়েট হচ্ছে। এই বইটা হচ্ছে ওই ক্যাটাগরির একটা এক্সেলেন্ট বই, এবং আগের ভিডিওতে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের করা একানরে একটা এক্সেলেন্ট বই। তো এই অবধি বলা যায়। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।